ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। এসএলএসটি বাংলা ক্লাসে আমি গণেশ পাল আজকে তোমাদের বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় কারক, বিভক্তি এবং অনুসর্গ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কারক, বিভক্তি, অনুসর্গের যে অধ্যায়টা, সেই অধ্যায়টির ধারণা এবং তার যে বিভাগজনগুলো রয়েছে সেগুলো অবশ্যই শিখতে পারবে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলে আসবো কারকের আলোচনায়। কারক, বিভক্তি, অনুসর্গ এটা কখনো সংজ্ঞা পড়ে না। কারক কাকে বলে আমাদের জানতে চাইবে না পরীক্ষায়। হ্যাঁ, বিভক্তি কাকে বলে জানতে চাইবে না, বা অনুসর্গ কাকে বলে জানতে চাইবে না, কিন্তু কাকে বলে সেটা জানার প্রয়োজন আছে। আমাদেরকে পড়াতে হবে। আমরা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেশনের জবের জন্য ব্যাকরণ পড়ছি না। আমরা প্রত্যেককে পড়াশোনা করছি টিচার হওয়ার জন্য, কারণ কারকটা তোমাকে পড়াতে হবে একদিন না একদিন। আচ্ছা, তারও আগে আমাদেরকে পড়াতে হতে পারে কোথায়? রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরে ডেমনস্ট্রেশনে গিয়ে পড়াতে হতে পারে। কে বলতে পারে তোমার ক্ষেত্রে স্যারেরা বললেন আপনি একটু কারকটা কি পড়েই দেখান? তাহলে স্বাভাবিকভাবেই আমাদের একটা টপিকের ওপর দক্ষতাটা খুব ভালো করে দরকার। দেখো, কারক কাকে বলে এটা তো আমাদের বলতে লাগেই, কারণ ক্লাস করতে গেলে এটা আমাদের বলতে হয়। তবে আমি উদাহরণকে ব্যবহার করে বলবো। বাক্য ব্যবহার করেছি একটা, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। এই ধরনের বাক্য ব্যবহার করি। বা রাস্তা দিয়ে বাস যায়, গাছ থেকে ফল পড়ে, কিংবা সকালবেলায় সূর্য ওঠে। যে কোনো সেন্টেন্সের মধ্যে একটা ক্রিয়াপদ থাকবে, অর্থাৎ একটা ভার্ব থাকবে। ক্রিয়াপদটা নিশ্চিতভাবে থাকবে। তাহলে কি, বনে থাকে বাঘ, এটা হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ থাকে, এটা হচ্ছে এই বাক্যের ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটির সঙ্গে বাক্যে তো কারো না কারোর কোনো সম্পর্ক আছে তো। তো এই ক্রিয়াপদটির সঙ্গে এই বাক্যে আছে এমন কোনো বিশেষ্য পদ, মানে নাউন মানে বিশেষ্য পদ, বা নামপদ। নামপদ মানে আবার কোনো কিছুর নাম বোঝাবে তা না, কোনো ব্যক্তির নাম বোঝাবে তা না। নামপদ মানে আলটিমেট বিশেষ্য পদ। জল একটা নামপদ। নামপদ মানে তোমার মনে হলে হবে না যে জল আবার কিসের নাম। না, জল একটা নামপদ। ভ্রমণ বিশেষ্য পদ, যদিও সেটা ক্রিয়া বিশেষ্য, কিন্তু ভ্রমণ তো কারোর নাম নয়, কিন্তু ক্রিয়া বিশেষ্য, বাট এটা বিশেষ্য পদ তো বটে। তাহলে প্রভাত, সকালে আসিয়া প্রভাত, প্রভাত সকালে আসিয়া মুখ বাড়াইতো। তো প্রভাত মানে সকাল, নামপদ। তাহলে এই 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 যে ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যে যদি আর কোনো নামপদ থাকে, আছেও বটে, এই ক্রিয়াপদের সঙ্গে এই বাক্যের একটা নামপদের একটা সম্পর্ক হতে পারে, বা আর একটা নামপদ আছে এর সঙ্গে একটা সম্পর্ক হতে পারে। কার? ক্রিয়াপদটির সঙ্গে এই যে দুটো নামপদ আছে এদের একটা সম্পর্ক হতে পারে। এই সম্পর্কটার নামই কারক। কেন এই সম্পর্কটার নাম কারক হবে, বা সম্পর্কটার নামই বা কি হতে পারে? ওই পদটির যা পরিচিতি, সেই পরিচিতি অনুযায়ী সম্পর্কটার নাম হবে। দেখা যাক, বনে থাকে বাঘ, তার মানে থাকা কাজের ক্রেডিট কার? বাঘের। যে কাজ করে সে কর্তা। বাঘ বনে থাকে, মাছ জলে থাকে, ঘরে মাছি থাকে, রাস্তায় কুকুর থাকে। তাহলে যে কাজ করে সে কর্তা। তো যে যেখানে থাকে সেটা তার কাজ করছে নিশ্চয়ই। কাজ মানে তো আর শুধুমাত্র কসরত করে কাজ নয়। ব্যাকরণে কাজ মানে হচ্ছে আমরা যা কিছু তার দ্বারা কর্তৃত্ব হচ্ছে সেটাই হচ্ছে কাজ। তাহলে বনে থাকে বাঘ, এই বাক্যের মধ্যে বাঘ কর্তা, বা বনে বাঘ থাকে না সেই বাক্যেও বাঘ কর্তা। জলে থাকে মাছ, ওই বাক্যে মাছ কর্তা। এবার এরকম ভাবলে চলবে না, স্যার জলে কি থাকে? মাছ, তাহলে কি তো কর্ম? না না না, জলে থাকে মাছ, যে কাজ করে সে কর্তা। জলে থাকার যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা সম্পন্ন করছে কে? মাছ করছে তো। তাহলে জলে থাকা ক্রিয়াটা সম্পন্ন করছে মাছ।
তো স্বাভাবিকভাবেই মাছ কর্তা, মাছ কর্ম না। যে কাজ করে সে কর্তা। কর্তাকে ট্রিটমেন্ট করার জন্য এই স্টেটমেন্টটা লাগবে। কোন স্টেটমেন্ট বললাম? যে কাজ করে সে কর্তা। এর বাইরে কর্তা ট্রিটমেন্ট হবে না। এর বাইরে আমরা কর্তাকে ট্রিট করবই না। কর্তা বলে যাকে আমরা চয়েস করব তার কাছে এই প্রশ্নটা তুলবো, তুমি বাবা এই বাক্যে কাজ করছো তো? দেখে নেবো একবার। যদি সে করে বলে মনে করি, তবে ডেফিনেটলি সে কর্তা হবে। হ্যাঁ, এখানে উৎসবের বাজনা বাজছে, বাজনা বাজছে, বাজনা কিন্তু কর্তা, সমধাতুজ কর্তা, বাট কর্তা। কারণ বাজনাটা বাজছে, ক্রেডিট তার, বাজার ক্রেডিটটা তারই। কে বাজনদার বাজনা বাজাচ্ছে বলা হয়নি বাক্যে, বাক্যে বাজনদারের কথা নেই। বাজনা বাজছে, একটা তো স্প্রিং এর বাজনাও হতে পারে, ইলেকট্রিক্যাল বাজনাও তো হতে পারে। আমরা অনেক সময় ভাবি বাজনাকে তো কেউ না কেউ সে আর বাজায়, তাহলে সে কর্তা। বা একদমই না। ওই বাক্যে যে কেউ না কেউ বাজায় তার কোনো অস্তিত্ব আছে নাকি ওখানে? নেই তো। ওই বাক্যের মুভমেন্ট কি? যে কাজ করে সে কর্তা। বাজনা বাজছে মানে বাজনাই কাজ করছে, বাজনা কর্তা, বাজনা কর্তা। তাহলে বাঘ কর্তা হবে, যে কাজ করে সে কর্তা। তাহলে বাঘের সঙ্গেই থাকে ক্রিয়াটার সম্পর্ক খোঁজা হচ্ছে, কারক। কি কারক? না, বাঘ যেহেতু কর্তা তাই এই সম্পর্কটাকে বলা হচ্ছে কর্তৃ সম্পর্ক। এই সম্পর্কটাকে বলা হচ্ছে কর্তৃ সম্পর্ক। কর্তৃ সম্পর্ক, কর্তৃ সম্পর্ক মানেই হচ্ছে কর্তৃকারক। কর্তৃ সম্পর্ক মানেই হচ্ছে কর্তৃকারক। মানে এই সম্পর্কটার নাম কারক। তাহলে সম্পর্কটা কিসের দ্বারা নির্ণীত হবে? এই পদটির পরিচিতি দ্বারা। এই পদটি যদি কর্তা হয় তাহলে সম্পর্কটাও হয়ে যাবে ওই কর্তা নাম অনুযায়ী, অর্থাৎ কর্তৃ সম্পর্ক। ডেফিনেটলি এটা হচ্ছে কর্তৃকারক। বেশ, আমাদেরকে তো কোনো বাক্যে দুটো কারক নির্ণয় করতে দেয় না। কি দেয়? আমাদেরকে একটা কারক নির্ণয় করতে দেয়। ধরা যাক থাকে ক্রিয়ার সঙ্গে আমাকে কি দিয়েছে? আমাকে দিয়েছে হচ্ছে বনের নিচে দাগ দিয়েছে, বনে। আমাকে বাঘের নিচেতেও দিতে পারে, আমাকে বনের নিচেতেও দিতে পারে। যদি বনের নিচে দাগ দেয় তাহলে থাকা। আমি এখন ঘরের মধ্যে আছি, আমি ঘরে আছি। কিরে কোথায় আছিস? সে বলল আমি ঘরে আছি। ঘরটা কি তাহলে? আমার থাকা নামক কাজটার আধার। আমার থাকা কাজটা ওই ক্ষেত্রে সম্পন্ন হচ্ছে। আধার মানে কি? আধার মানে ক্ষেত্র। পেনটা হাতে আছে, হাতটা হচ্ছে পেনের আধার, বা পেনটা হাতে আছে, এই হাতটা হচ্ছে পেনের আধার। কারণ পেনটা নিজেকে ওই আধারে, এই যে পেন আমি রেখেছি আমার হাতে আছে, পেনটা ওই আধারে সে নিজেকে পুট করতে পেরেছে, রাখতে পেরেছে। তাহলে আধার হচ্ছে একটা ক্ষেত্র। তো বনে থাকে বাঘ, এটা কিন্তু আধার মিন্স অধিকরণ। তাহলে এটা হবে অধিকরণ কারক, মানে এই সম্পর্কটার নাম হচ্ছে অধিকরণ সম্পর্ক, আর এই সম্পর্কটার নাম হচ্ছে কর্তৃ সম্পর্ক। তাহলে কর্তৃ সম্পর্ক আর অধিকরণ সম্পর্ক আমরা বুঝলাম। তাহলে কারক জিনিসটা হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কি বলা হয়? কারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক কি বলা হয়? কারক। এই সম্পর্কটা নির্ণীত হবে, এই সম্পর্কটা নির্ণীত হবে কিসের দ্বারা? ওই পদটির পরিচিতির দ্বারা। এই পদটি কর্তা বলে এই সম্পর্কটার নাম হচ্ছে কর্তৃ সম্পর্ক। এই পদটি অধিকরণ বলে এই সম্পর্কটার নাম হচ্ছে অধিকরণ সম্পর্ক। এটা হচ্ছে কারকের বেসিক থট। তাহলে কর্তৃকারক আর অধিকরণ কারক আমরা এই উদাহরণ থেকে পেলাম। নেক্সট আমরা অবশ্যই অন্যান্য কারকের উদাহরণ থেকে বাকি কারকের যে একদম বেসিক থটগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে বলা যাচ্ছে সবকিছু যা আমি এতক্ষণ বললাম, আমি যা বললাম সেগুলো এখানে আমি লিখে বলে দিয়েছি। আমি যা বললাম সেগুলোকে এখানে আর কিছু নতুন করে এগুলো পড়ার দরকার নেই, সব বলা হয়ে গেছে। নিজেরা পড়লেই বুঝতে পেরে যাবে যে এটা বলা হয়ে গেছে। তারপরে দেখো বিভক্তি প্রসঙ্গে আসি। বিভক্তি প্রসঙ্গে হচ্ছে যে বিভক্তি কি? বিভক্তি হচ্ছে একটা বর্ণ বা বর্ণগুচ্ছ। এই যে একটু আগে লিখেছিলাম, আচ্ছা ঘড়িতে কটা বাজে? ঘড়িতে কটা বাজে। আচ্ছা মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে ঘড়ি। মূল শব্দটা হচ্ছে ঘড়ি।
ঠিক আছে, মূল শব্দটা ঘড়ি। এবার আমি বাক্যে একে ব্যবহার করার সময় বললাম ঘড়িতে ঘড়িতে কটা বাজে, বা ঘড়িতে, এখানেই লিখি, এটাই লেখাটা উচিত, ঘড়িতে কটা বাজে। এই যে যোগ করলাম না, ওটা বিভক্তি, ওটা বিভক্তি। অর্থাৎ বিভক্তি হচ্ছে একটা বর্ণ বা বর্ণগুচ্ছ, ওটা হচ্ছে বিভক্তি। আমি শুধু ঘড়ি বলতেই পারি কথা প্রসঙ্গে, ঘড়ি, এটা একটা বিশেষ্য পদ এবং এটা একটা শব্দ। বিশেষ্য পদ বলাটা ঠিক হবে না, এটা একটা শব্দ। হ্যাঁ, ঘড়ি একটা বিশেষ্য বটে, এই গ্রাউন্ডে ওকে আমি পদ বলছি না, কারণ বাক্যে যদি সে ব্যবহৃত না হয় তাহলে তার পরিচিতি হচ্ছে ব্যাকরণে সে অনলি একটা ওয়ার্ড বা শব্দ। আর যদি সে বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন তার পরিচয় একেবারেই শব্দ নয়, তখন তার পরিচয় সে হচ্ছে একটা পদ। ঘড়িতে কটা বাজে, এই ঘড়িটার পরিচিতি হচ্ছে সে একটা শব্দ, আর ঘড়িতে তখন সে যাচ্ছে একটা পদ। কেন? বিভক্তি যুক্ত হয়েছে। তো বিভক্তি যখন যুক্ত হয়ে যায় শব্দের সঙ্গে তখন সে শব্দটি হয়ে যায় পদ। তাহলে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বাট বিভক্তি কি? বিভক্তি হলো একটি বর্ণ বা বর্ণগুচ্ছ, এগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। কি বললাম? বিভক্তি হচ্ছে একটা বর্ণ বা বর্ণগুচ্ছ যেটি শব্দের সঙ্গে যুক্ত হয়। এই যে বললাম ঘড়ি যুক্ততে, ঘড়িতে শব্দের সঙ্গে যুক্ত হয়ে কি হয়েছে, শব্দটিকে পদে পরিণত করেছে। আর পদে পরিণত হলে তবেই শব্দটি বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই বিভক্তি একটা বাক্যের জন্য কতখানি দরকারি জিনিস। জল মাছ থাকে, ছাগল রাস্তা বাস যায়, রাস্তা বাস যায়, জল মাছ থাকে, আমার সন্তান যেন থাকে দুধ ভাত। কি বুঝতে পারলে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বলা উচিত ছিল, রাস্তা দিয়ে বাস যায় বলা উচিত ছিল, বলা উচিত ছিল আগেরটা কি বললাম ভুলে গেছি। তো যাই হোক, বিভক্তির প্রয়োজনীয়তাটা অবশ্যই বোঝা যাচ্ছে। তো এগুলো হচ্ছে বিভক্তি, যা বলে দিলাম এখানে লেখা রয়েছে। উদাহরণ কি? এ কে তে রে, এগুলো হচ্ছে বিভক্তির উদাহরণ, এবং এগুলোকে বলা হবে আলটিমেট কি বিভক্তি? শব্দ বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি হচ্ছে এগুলো। আচ্ছা, শব্দ বিভক্তির প্রসঙ্গ যখন এসেছে তাহলে নিশ্চয়ই বিভক্তির আর কোনো রূপ রয়েছে, বিভক্তির নিশ্চয় আর কোনো প্রকার রয়েছে। তাহলে আমি তাকে বিভক্তি বললেই তো মিটে যেত। আমি যদি বলি যে কালো পেন, তাহলে নিশ্চয়ই আমাদের পৃথিবীতে কালো ছাড়া আরো ভিন্ন রঙের পেন আছে, তাই আমি কালো পেনটা চাইছি। কিন্তু যদি পেন ওই একটাই হতো তাহলে আমি কালো পেনে বলা দরকার ছিল না, শুধু পেন বললেই হতো। তাহলে বিভক্তি যখন আমি শব্দ বিভক্তি বলছি, আমি যখন বিভক্তি বলতে গিয়ে শব্দ বিভক্তি কথা বলছি, তখন নিশ্চয়ই অন্য কোনো বিভক্তি আরো বাস্তবে আছে, বাস্তবে মানে ব্যাকরণে আছে। তারা কারা? তারা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তারা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, যেগুলো আমি এখন পড়াচ্ছি। তাহলে পড়াচ্ছি মানে পড়াইতেছি, এই যে ইতেছি, এটা একটা ক্রিয়া বিভক্তি। তোমরা বুঝতে পারছো মানে পারিতেছ, তাহলে ওটা একটা ক্রিয়া বিভক্তি। ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ওইগুলো। তাহলে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কোনগুলো? আজকে মাস্টারমশাই আসবেন, আসবে, আসবেন, আসবে, ইবে, ইবেন, ছিল, ইলো, ইলেন, ইয়া ছিল, ইয়া ছিলেন, এই যে বিভক্তিগুলো এগুলো হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়েছে। দেখো, ওগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি বা বা একই জিনিস, দুটো নাম, ধাতু বিভক্তি। ওটা আমরা এখন বলবো না, ওটা আমরা জাস্ট শুনে রাখলাম। আমাদের এখন দরকার কি? আমাদের এখন দরকার হচ্ছে শব্দ বিভক্তি প্রসঙ্গগুলো। কারকের অধ্যায়ে যেগুলো আমরা করছি সেগুলো শব্দ বিভক্তির প্রসঙ্গ আলোচনা করছি। কাজে এখানে আর একটা বিভক্তি শুধুমাত্র একটা পরিচয় দিয়ে রাখলাম। ঠিক আছে, চলো তাহলে এগুলো হচ্ছে বিভক্তি, যা ইংরেজি বাক্যে যদি আমরা প্রিপোজিশন না ইউজ করি তাহলে যে সমস্যার মধ্যে পড়বো। ইংরাজি বাক্যে যদি আমরা প্রিপোজিশন না ইউজ করি যে সমস্যার মধ্যে পড়বো,
বাংলা বাক্য বিভক্তি না ব্যবহার করলে ঠিক সেই জিনিসই দাঁড়াবে। তাহলে বিভক্তি হয়ে গেল। নেক্সট দেখো পদ। পদ কি বলেই দিয়েছে আগে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এর থেকে পদের আর কোনো ছোট সংজ্ঞা হবে না, এর থেকে পদের আর কোনো সহজ এবং ছোট সংজ্ঞা সম্ভব নয়। বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। আচ্ছা, গাছে বর্ণটি হলো বিভক্তি, এ বর্ণটি হলো বিভক্তি, বুঝতেই পারছো গাছ একটা শব্দ, গাছ একটা শব্দ, এ একটা বিভক্তি, গাছে তৈরি হলো, এবার সে বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে, তখন বাক্যে ব্যবহৃত হলে সে হয়ে যাবে একটা পদ। বোঝা যাচ্ছে? এটা আমরা এতদূর পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি কোথাও একটা লিখে দিলাম ময়াকাচ্ছ মাছ, শুধু একটা সিঙ্গল ওয়ার্ড মাছ, ওটাকে আমরা শব্দ বলবো। কিন্তু যখন বলছি জলে থাকে মাছ, তখন ওই বাক্যের মধ্যে যে মাছটা বসলো ওই মাছ হচ্ছে একটা তোমার পদ, ওর মধ্যে বিভক্তি আছে। কই? ময়াকাচ্ছ মাছ, ওর মধ্যে বিভক্তি কোথায়? আসলে কিছু না থাকলে এটাকে অ বা শূন্য বিভক্তি বলে ট্রিট করব আমরা ব্যাকরণে। কেমন? কিন্তু আছে এই ধারণা থেকে সরব না, এটাকে বুঝতে চেষ্টা করতে হবে। আচ্ছা, এইখানে আমরা কিন্তু বিভক্তির পরিচয়টা দিয়েছি, যেহেতু আমরা শব্দ বিভক্তির কথা আলোচনা করতে বলেছিলাম। দেখো বলছে যদিও আর এক জাতীয় বিভক্তি আছে তাকে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি বলে, যেমন ইলো, ইলেন, ইয়াছো, ইয়াছেন, ইবো, ইবেন, এগুলোর কথা বলা হচ্ছে। হয়েছে? নেক্সট অনুসর্গ কি? কথাটার আর একটা নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয়। এই নাম দুটো একটু খেয়াল রাখবে। অনুসর্গকে অনুসর্গ বিভক্তিও বলা যায়। বিভক্তিগুলো একসময় দেখো যখন যখন আমাদের স্কুল সার্ভিসে 2 নম্বরে প্রশ্ন আসতো, তখন কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন ফেস করতাম, লিখিত রূপে ব্যবহার করতে হতো, যে বলতে হতো যে বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য কি, তারপরে হয়তো যে প্রত্যয়ের সঙ্গে বিভক্তির পার্থক্য লিখুন, এরকম প্রশ্ন আসতো। বহুব্রীহি সমাসের সঙ্গে তৎপুরুষ সমাসের 2টি পার্থক্য লিখুন, বা উপমিত কর্মধারয়ের সঙ্গে উপমান কর্মধারয়ের 2টো পার্থক্য লিখুন। এগুলো কিন্তু আসতো এক সময়, এখন আমাদের সেগুলো আসবে না, কিন্তু এমসিকিউটার জন্যই সেগুলো আর বাদ পড়ে যেতে বাধ্য হয়েছে, ওই ধরনের প্রশ্নগুলো। তো যাই হোক, এই অনুসর্গগুলো হচ্ছে শব্দের সঙ্গে ঠিক একবারে লেগে থাকবে না, একটু একটু আলাদা থাকবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার আলাদা, দ্বারা আলাদা। আমি তোমারও বিরহে রহিব মলিন, তোমার, তোমা যুক্ত র, দেখো একসঙ্গে আছে। তোমাতে করিব বাস, তোমাতে, তেটাকে কি আমরা আলাদা লিখবো? তা তো লিখবো না। তোমাতে করিব বাস, তোমাতে, এটা একসঙ্গে লিখবো। তাহলে বিভক্তি হচ্ছে আমাদের শব্দের সঙ্গে, মানে পদের সঙ্গে, বাক্যে ব্যবহৃত হলে সেটা পদ হয়ে যাচ্ছে, পদের সঙ্গে একদম সম্পৃক্ত আছে। অনুসর্গগুলো আলাদা আলাদা থাকবে, শব্দের থেকে আলাদা। সকলের তরে সকলে আমরা, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, আওয়ানলে জ্বলিয়া গেল, এইসব এইসব। তাহলে বিভক্তি তোমরা কি বুঝতে পেরেছো? নেক্সট দেখো তির্যক বিভক্তি কাকে বলা হয়? তির্যক বিভক্তি বলা হয় মূলত একে, কিন্তু যদিও বাংলা ভাষায় তোমরা যদি কালীপদ চৌধুরী বই দেখো, সেখানে তির্যক বিভক্তি বলতে আরো কয়েকটি বিভক্তির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তির্যক বিভক্তির নামকরণটা কেন হয়েছে, কি সংজ্ঞায় বলা আছে? বাংলা ভাষায় এ বিভক্তি যে কোনো কারকেই প্রযুক্ত হতে পারে, অর্থাৎ সংস্কৃতে বিভক্তিটা নির্দিষ্ট, এই কারকের এই বিভক্তি। বাংলাতে বিভিন্ন বিভক্তি বিভিন্ন কারকে ব্যবহৃত হয়, কিন্তু এ বিভক্তিটা যদিও সংস্কৃত নিয়ম অনুযায়ী সব কারকই ব্যবহৃত হয়, বাংলাতে এই তির্যক বিভক্তির ধারণাটা খুব ভালো জায়গা নিয়ে নেই।
অথচ আমরা এই সংজ্ঞা অনুযায়ী বলতে বাধ্য হচ্ছি যে বাংলাতে একমাত্র এ বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, সেই জন্য একে বলা হচ্ছে তির্যক। দেখে নিই আমার উদাহরণের সাহায্যে। দেখো, সবকটাতেই এ বিভক্তি আছে, 10-এ মিলে এই কারকটা, এই সাবজেক্টটা এ বিভক্তি যুক্ত, তার মানে কি কর্তৃকারকের উদাহরণ দিলাম। আচ্ছা, পাঠাইব রামানুজে, কর্মকারকে এটা, এখানেও এ বিভক্তি আছে, কর্মে এ বিভক্তি দেখতে পাচ্ছি। করণ, বাঁ হাতে ফুল দিলেন, এ বিভক্তি দেখতে পাচ্ছি। আহারে বসেছেন, নিমিত্ত কারক দেখতে পাচ্ছি, আহারের নিমিত্তে এ বিভক্তি আছে। কত ধানে কত চাল, ধান থেকে মানে অবাদান কারকে দেখতে পাচ্ছি। একাধিক কারকে আমরা এই এ বিভক্তির প্রয়োগ দেখতে পাচ্ছি, কিন্তু বিভক্তির একটা নির্দিষ্ট কারকে ব্যবহৃত হয়। ব্যাকরণ অনুযায়ী, সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এ বিভক্তিটা বিভিন্ন কারকে ব্যবহৃত হয়, সেজন্য তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। পরবর্তী অংশে চলে আসি, কর্তৃকারক। মূল জায়গাটা এবার আমরা ঢুকছি। কর্তৃকারক কি? স্টেটমেন্টটা খেয়াল করো, কোন স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে আমরা কর্তৃকারককে ট্রিটমেন্ট করব? যে কাজ করে সে কর্তা, এটা হচ্ছে কর্তৃকারক হিসাবে একটা মূল স্টেটমেন্ট বা বিবৃতি। আমি যাকে কর্তৃকারক বলবো তাকে আমি বাজিয়ে অবশ্যই দেখে নেব যে সেই পদটি ওই বাক্যের কর্তৃত্বের রোল প্লে করছে তো, কর্তৃত্বের ক্রেডিট সে পেতে পারে তো, তাই অবশ্যই দেখে নেব। সেটা দেখে নিচ্ছি। পাখি সব করে রব, যে কাজ করে সে কর্তা, পাখি কিন্তু কর্তৃত্বের ভূমিকায় আছে। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, তাঁতি তাঁত বুনে খাচ্ছিল, সে খাচ্ছিল হোক, খাবো হোক, খাই হোক, যে কোনো কালই থাক না কেন, যে কাজ করে সে কর্তা। এই কর্তা, তাকে আমরা বলছি এই বিবৃতির সাহায্যে, যে কাজ করে সে কর্তা, এই বিবৃতির সাহায্যে আমরা এটা বলতে চাইছি। হয়েছে? দেখো, আজ বড় মামা এসেছেন, যে বাক্যের মধ্যে সক্রিয়তা নিয়ে বাক্যটিকে কর্তৃত্বের জায়গাটা নিয়ে রেখেছে সে হচ্ছে কর্তা। আচ্ছা, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ভ্রমর কি করে কর্তা হতে পারে? ভ্রমর তো কোনো মানুষই নয়। কে বলেছে কর্তা মানে মানুষ? কর্তা মানে অমানুষও হতে পারে, অমানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কোনো নদী হতে পারে, আকাশ হতে পারে, পথঘাট হতে পারে, জল হতে পারে, পথঘাটও কর্তা হতে পারে। পথঘাট, হ্যাঁ, পথ যেন সরে সরে যাচ্ছে, তুমি কাকে কর্তা বলবে? পথ যেন সরে সরে যাচ্ছে, নো প্রবলেম। পথ যেন সরে সরে যাচ্ছে, তুমি কাকে কর্তা বলবে? পথকেই কর্তা বলবে। নদী যেন ক্রমশ বাড়ির দিকে এগিয়ে আসছে, যদি আমরা এরকম বাক্য বলি, নদী যেন ক্রমশ বাড়ির দিকে এগিয়ে আসছে, কাকে বলবে কর্তা? নদীকেই তুমি কর্তা বলবে, কারণ ওই বাক্যে নদীটা একটা কর্তার মতোই রয়েছে, কর্তার মতোই কাজ করছে, ন্যাচারালি নদী ওখানে কর্তা। কর্তা মানে কোনো ব্যক্তিত্ব নয়। হ্যাঁ, ব্যক্তিত্বও হবে, আবার নাও হতে পারে। এইটা যদি আমাদের জায়গাটা ক্লিয়ার না থাকে, তাহলে আমরা ওই প্রশ্ন করতে শুরু করি। প্রশ্ন করতে গেলে ওগুলো আমাদের প্রাথমিকভাবে 5, 6, 7-এ ঠিক আছে, কারণ ওখানে ভ্যারাইটি কম, ওখানে গভীরতা কম, এখানে গভীরতা বেশি। স্বাভাবিকভাবেই কর্তা বলতে যে কাজ করে, এই স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে থাকবে আমাদের কর্তাকে চিহ্নিত করা। দেখো, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ভ্রমর আসছে, ন্যাচারালি আসার যে ক্রেডিট সেটা ভ্রমরের, আর কারণ নয়, কাজেই সে কর্তা। এবং দেখো, এটা শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, প্রত্যেকটা পদের মধ্যেই পদের ন্যাড়া, ন্যাড়া মানে তার সঙ্গে কোনো যোগ কিছু নেই, ন্যাড়া পদ। তো ন্যাড়া মানে শূন্য বিভক্তি রয়েছে সেখানে, অর্থাৎ অকে ধরে নেওয়া হয়। তাহলে আমরা কর্তা বুঝতে পারলাম। এখানে একটা জিনিস বলা হয়েছে, ওপরের বাক্যগুলিতে পাখি, তাঁতি, বড় মামা, ভ্রমর পদগুলি বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, তাই উক্ত পদগুলি কর্তৃকারকের উদাহরণ, এবং এগুলি কি হচ্ছে? এগুলি হচ্ছে কর্তৃবাচ্যের কথা। ঠিক আছে, কর্তৃবাচ্যের কর্তাটাকে আলাদা করে নেওয়ার কিছু নেই, জটিল হতে পারে। কর্তৃবাচ্যের কর্তা এটাকে আলাদা করে নেবার কিছু নেই, জটিল লাগতে পারে,
ছাড়ো, কর্তা বুঝলেই হবে। পরেরটায় চলে আসছে, দেখো কর্তৃপদে আছি আমরা, মা আমাদের না খাইয়ে ছাড়েন না। বাক্যটিকে লিড করছে কে? মা, প্রধান লিডার। আর বাক্যটিতে মানে অ্যাক্টিভ কারা? আমাদের, মানে আমরা। তাহলে মায়ের তত্ত্বাবধানে আমাদের খাওয়া দাওয়াটা হয়। মা তত্ত্বাবধান করছেন, যেমন করে শ্রীকৃষ্ণ তত্ত্বাবধান করছেন কি জন্য? অর্জুনকে বিশ্বরূপ দেখানোর জন্য। শ্রীকৃষ্ণ তত্ত্বাবধান করছেন অর্জুনকে বিশ্বরূপ দেখানোর জন্য। তাহলে শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুনের বিশ্বরূপ দেখা হচ্ছে। সাপুরে সাপ খেলায়, সাপুরে নিজে কিন্তু খেলে না, সাপুরে তত্ত্বাবধানে সাপটি খেলছে। তাহলে স্বাভাবিকভাবেই কি কর্তা সেটা পরে আসছে। রাখাল গরু চড়ায়, রাখাল এক ধরনের কথা, রাখাল কিন্তু নিজে চড়ে না, রাখাল গরুকে চড়াচ্ছে, রাখালের তত্ত্বাবধানে গরুগুলো চড়ছে। তাহলে দেখো এখানে একজন আড়াল থেকে তত্ত্বাবধান করছে, আর একজন মূল মাঠে নেমে কাজ করছে। এটা পরিষ্কার হচ্ছে, একজন মূল মাঠে নেমে কাজ করছে আর একজন আড়াল থেকে তত্ত্বাবধান করছে। এই যে জিনিসটা, যে মূলত মাঠে নেমে কাজ করছে সে হচ্ছে প্রযোজ্য, সে হচ্ছে প্রযোজ্য। আর যার তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে, যার তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে, যার তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে সে হচ্ছে প্রযোজক, প্রযোজক। তাহলে এই বাক্যের মধ্যে প্রযোজক হচ্ছে মা, শ্রীকৃষ্ণ, সাপুরে, রাখাল। এবার এদের দ্বারা যারা নিয়ন্ত্রিত তারা হচ্ছেন প্রযোজক। দেখো অন্য উদাহরণে আমরা চলে যাই। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু মায়ের দ্বারা নিয়ন্ত্রিত, মায়ের কর্তৃত্বে, মায়ের তত্ত্বাবধানে শিশু নিয়ন্ত্রিত হয়ে কাজ করছে। যে নিয়ন্ত্রিত হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য। রমাকে ইংরাজি পড়ান, কালীচরণ বাবুর তত্ত্বাবধানে রমার ইংরেজি পড়াটা হয়, তাহলে তত্ত্বাবধান করছেন কালীচরণ বাবু, তিনি হচ্ছেন প্রযোজক, আর এটা হচ্ছে প্রযোজ্য। মা এবং কালী হয়ে গেল, আর কিছু বোঝার দরকার নেই। বাকি যত উদাহরণ আছে সব উদাহরণ পড়লে ওই একই ধারণা পরপর পরপর পড়তে পড়তে যাবে। তাহলে প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা। দেখো কারক থেকে আমি তোমাদের বলবো, যারা পরীক্ষার্থী টেস্ট পেপারে, মানে মাধ্যমিক টেস্ট পেপারে কারক থেকে কিছু ভালো প্রশ্ন পাবে তোমরা প্রত্যেক বছরের জন্য। এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার আগে, মানে সেই সময় আমাদের চলে এসেছে, আমরা এখনো পর্যন্ত তোমাদেরকে ফেস টু ফেস না পেলেও আমরা আকাশ থেকে পড়া তো কেউ নই। আগামী দিনে তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাতেই আসছি। ন্যাচারালি তোমরা বুঝতে পারবে যে এগুলো অভিজ্ঞতা থেকে আমি বলছি। মাধ্যমিকের টেস্ট পেপারটা খুলবে, কারকের যে বিভাজনগুলো আছে, উহ্যকর্তা, একটা এক্সাম্পল দেওয়া আছে, এটি কোন ধরনের কর্তা, উহ্যকর্তা। কি বললো যে হয়তো বাক্যাংশ কর্তা, কি বললো যে উপবাক্যীয় কর্তা, কি বললো যে প্রযোজক কর্তা কিংবা প্রযোজ্য কর্তা, কিংবা উপবাক্যীয় কর্ম, কিংবা হয়তো বলে বাক্যাংশ কর্ম, অক্ষুণ্ণ কর্ম, কিংবা উহ্য কর্ম, কিংবা বললো যে সমধাতুজ কর্ম কোনটি। এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলো থেকে স্কুল সার্ভিসে তোমরা যদি কনফিডেন্টলি কারকের আনসার করতে চাও, মাধ্যমিকের টেস্ট পেপারের পেজের পর পেজ কারকের কোশ্চেনগুলোকে সলভ করে নাও। এমসিকিউতেও কিছু কারক থাকবে আর ভিতরে কিছু কারক থাকবে, সেগুলোকে সলভ করে নাও। আর কোনো নতুনত্ব থাকবে না, আর ক্লাসটা করবে, তাহলেই বুঝতে পেরে যাচ্ছ। সম ধাতুজ কর্তা, সম মানে কি? একই। ধাতু মানে কি? ক্রিয়াপদের অংশ। জ মানে কি? জন্মাচ্ছে। একই জায়গা থেকে জন্মাচ্ছে দুজন। কে কে? কর্তা আর ক্রিয়া, কর্তা এবং ক্রিয়া। একই জায়গা থেকে জন্মাচ্ছে দুজন, কর্তা এবং ক্রিয়া। লেখক লেখেন, সমধাতুজ কর্তা হচ্ছে লেখক। কেন? একই জায়গা থেকে জন্মাচ্ছে। কার সঙ্গে? একই জায়গা থেকে যে জন্মাচ্ছে
তো কার সঙ্গে মানে আর কে আছে যে ওর সঙ্গে একই জায়গা থেকে জন্মেছে? কে সেটা? সেটা ক্রিয়া। লিখ নামক একটা ধাতু, লিখ নামক একটা ধাতু, এই লিখ ধাতু থেকে লেখক কথাটা এসেছে, লিখ থেকে এসেছে লেখেন। তাহলে ক্রিয়াপদ যখন যে ধাতু থেকে জন্মায়, ক্রিয়াপদটা যে ধাতু থেকে জন্মায়, লিখ ধাতু থেকে ক্রিয়াপদ জন্মাচ্ছে, ক্রিয়াপদটা যে ধাতু থেকে জন্মায় সেই ধাতু থেকেই যদি কর্তার জন্ম হয়, তো তখন সেই কর্তাটাকে বলবো সমধাতুজ কর্তা। হয়ে গেছে? আচ্ছা, তারপরে ক্রিয়াপদ যে ধাতু থেকে জন্মাচ্ছে, পট ধাতু, পট, পট ধাতু থেকে পাঠ বা পাঠ্য বা পাঠক বা ইত্যাদি শব্দগুলো তৈরি হচ্ছে। পট ধাতু থেকে যে জন্মাচ্ছে তাকে বলছি পাঠ, এবং পাঠক দুটোই কিন্তু একই ধাতু থেকে জন্ম নিচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রিয়াপদ এবং কর্তা যদি একই ধাতু থেকে জন্ম নেয়, তখন সেই ক্রিয়াটাকে বলছি সমধাতুজ। শেষে বর্গীয় জ মানে জন্মানো, একই ধাতু থেকে জন্মাচ্ছে। পঙ্কজ মানে কি? পাকে জন্মায় যে। জলজ মানে কি? জলে জন্মায় যে। সরসীজ মানে কি? সরোবরে জন্মায় যে। তাহলে জ অংশটা জন্মানোকে বলে দিচ্ছে। খেলোয়াড় খেলেন, ক্ষয়কাল্য খেল, খেল বলে একটি ধাতু হয়, কাজেই খেলোয়াড় শব্দটিও খেল থেকে এসেছে এবং খেলেন শব্দটিও খেল থেকে এসেছে। তো একই ধাতু থেকে যখন কর্তা এবং ক্রিয়া জন্ম লাভ করছে, সেই কর্তাকে বলবো সমধাতুজ কর্তা। এবার এই সমধাতুজ সম্পর্কে যখন আমি কর্মে যাব, তখন একই ধাতু থেকে যখন ক্রিয়া আর কর্ম, এতক্ষণ কি বলছিলাম? ক্রিয়া আর কর্তা, এরপরে বলবো ক্রিয়া আর কর্ম, এরপরে বলবো ক্রিয়া আর করণ। তাহলে সমধাতুজোর এই যে সংজ্ঞাটা, এই যে পরিসরটা, এই পরিসরে ক্রিয়ার সঙ্গে ওই পার্টিকুলার জিনিসটা, আইদার কর্তা অর করণ অর কর্ম, এইগুলো সব রিলেটেড। তো সমধাতুজোর ভাগগুলো এটা বুঝতে পারবে এভাবে। আমি আসছি এক এক করে। তাহলে সমধাতুজ কর্তা বুঝে গেলাম। এখানে আমি যা ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যাটা বলা আছে, আমি এটাকে আর পড়ে এগোচ্ছি না। যে ব্যাখ্যাগুলো আমি দিলাম সেই ব্যাখ্যাগুলো স্টাডি ম্যাটে বলা রয়েছে। আমি চলে যাচ্ছি পরের অংশে। কর্তার আর কিছু বিভাজন এই লাগবে, কিন্তু টেস্ট পেপার খুললে বুঝতে পারবে। মাধ্যমিকের ছেলেদের কারক মানে শুধু কারক নির্ণয় নয়, কারকের শ্রেণীবিভাগ থেকে যথেষ্ট ভালো ভালো প্রশ্ন আছে, যথেষ্ট ভালো ভালো প্রশ্ন আসে কারকের শ্রেণীবিভাগ থেকে। বিশেষত কর্তৃ বিভাগ, কর্মের বিভাগ আর করণের বিভাগ ডেঞ্জারাস, ডেঞ্জারাস। এমন একটা বাক্য তুলে দেয়, বাক্যটা তুলে দিয়ে বলে এই বাক্যের মধ্যে কোনটি রয়েছে উল্লেখ করুন। মানে এটা কি নিরপেক্ষ কর্তা, এটা কি উহ্য কর্তা, এটা কি বাক্যাংশ কর্তা, এটা কি উপবাক্যীয় কর্তা, কোনটা? ভালো প্রশ্ন এগুলো, সহজ প্রশ্ন নয়। কারকের অধ্যায় মানে শুধু কারক নির্ণয় হবে এই জিনিস ভাবা বৃথা। আর 2016 10 বছর আগের এক্সামের স্ট্যাটাস 100% বদলে যেতে পারে। 10 বছরের পরে কোনো ট্রেন্ড হয় নাকি? তাই 10 বছর আগে পৃথিবীটা যে জায়গায় ছিল, আজকের পৃথিবীতে ওই 10 বছরের সূত্র ধরে, 10 বছরের লিঙ্ক ধরে এরকমই তো হতো। এটা হয় নাকি? 10 বছর মানে একটা যুগ পার হয়ে গেল প্রায়। তো ওই স্ট্যান্ডার্ডই প্রশ্ন করতে হবে এসএসসিতে। এটা কি বাধ্য নাকি কমিশন? ডেফিনেটলি প্রশ্নের মান মর্যাদা অনেক চেঞ্জ আসতে পারে এবং আসাটা উচিত। না হলে তোমাদের মতো পড়াশুনো করা ছেলেমেয়েরা দাম পাবে কেন? কাজে না, পরীক্ষার প্রশ্নপত্রের হিউজ চেঞ্জ আসতে পারে। 2016 কে ফলো করলে শুধু হবে না, তার ওই স্ট্যান্ডার্ড ফলো করলে হবে না, ওই প্যাটার্নও থাকবে না। আমি খুব নিশ্চিত 60টা কোয়েশ্চেনের নাম করে তোমাদের কাছ থেকে 100টা কোয়েশ্চেন সলভ করানো হবে, নম্বর দেওয়া হবে 60। 60টা কোয়েশ্চেনের নামে 100টা কোয়েশ্চেন সলভ করানো হবে।
অর্থাৎ এক একটা কোয়েশ্চেনে কখনো কখনো 4টে প্রশ্ন সলভ করানো হবে, 4টে কোয়েশ্চেন। আমি সেই রকম কিছু প্র্যাকটিস সেট তোমাদের আগেই করিয়েছি, দেখবে ক্লাসে কয়েকটা ক্লাস আমি করিয়েছি যে একটা প্রশ্নে কিভাবে 4টে প্রশ্ন হতে পারে, যেগুলো নেটে থাকে, সেটে থাকে, ইভেন প্রাইমারি টেটেও কখনো কখনো দেয় কয়েকটা করে। তো যদি সেটা দেয় 60টা প্রশ্নের পরীক্ষার নামেই ম্যাচিং কোয়েশ্চেন থাকলে একদিকে মন্তব্য একদিকে বিবৃতি তার সঙ্গে ম্যাচ করতে হবে, একটা প্রশ্ন কিন্তু নয় সেটা। তো যাই হোক, কারকে ভাগগুলো লাগবে এটা বলতে গিয়ে বললাম এই কথাগুলো। রাজায় রাজায় যুদ্ধ হয়, বেতিহার কর্তা, এই বানানটা এখানে ভুল হয়েছে, এটা বয়ে জ ফলা হবে, বয়ে জ ফলা আকারটা হবে না। বেতিহার কর্তা, বেতিহার মানে হচ্ছে কি পারস্পরিক ক্রিয়া। এই যে এগেনস্ট ভাব, বিরুদ্ধ ভাব থাকবে, বিরুদ্ধ ভাব মানে সমভাবাপন্ন নয়, বিরুদ্ধ ভাবাপন্ন। রাজায় রাজায় যুদ্ধ হয় মানে কি রাজার সঙ্গে রাজার কি ভালোবাসা আছে? তা তো না, বিরোধিতা আছে। ব্যতিহার কর্তা, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, ব্যতিহার কর্তা আকারটা হবে না। এবারে দেখো, তোমাতে আমাতে কাজটা সেরে ফেলি, এই কর্তাটা হচ্ছে, এই কর্তা জোড়াটা হচ্ছে সহযোগী কর্তা। এরা দুজন মিলে কাজটা করছে, সহযোগিতায় করছে। সহযোগী কর্তা, একখানি ঘর বাপ বেটিতে থাকি, বাপ বেটিতে থাকি, সহযোগী কর্তা। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে যে তোমার বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুর মধ্যে কোনো বিরোধ নেই, সহযোগী কর্তা, বুঝতেই পারছো এগুলো। তারপর হচ্ছে নিরপেক্ষ কর্তা, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলবো নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, তাহলে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, উঠলেটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, এর কর্তাটাকে সূর্য, এটা হচ্ছে একটা নিরপেক্ষ কর্তা। এবং কি বলছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, এখানটা আবার বেশ গোলমেলে বিষয়। গোলমেলে কিছু না, একটু মনোযোগ দিতে হবে। সকালে এখানে বাজার বসে, বিকেলে ফাঁকা থাকে, জাস্ট সকালে এখানে বাজার বসে, এই যে বাক্যটা সকালে এখানে বাজার বসে, বাজার আলটিমেট কি একটা কর্তা হতে পারে বলে একটু মনে হচ্ছে, একটু খটকা লাগছে। কিন্তু আমি কি বলেছি কর্তার সংজ্ঞায়, যদি কোনো একটা বাক্যে যে কাজ করছে সে কর্তৃত্বের ক্রেডিট নেবে, যে কাজ করছে। বাজার কি আমার বোঝার দরকার নেই, আমার বোঝার দরকার নেই বাজার মানে 100টা মানুষের চাল ডাল আলু পটল মাছ মাংস নিয়ে জড়ো হওয়া, সেটাকে বাজার বলে। আমার বোঝারটা কোনো প্রয়োজন নেই ব্যাকরণ পড়তে গিয়ে। এখানে সকালে বাজার বসে, বাজার নিজের কাজ করে, সে নিজের শরীর এগিয়ে আসে, হেঁটে আসে, কষ্ট করে আসে, দিয়ে বসে। বাজার হচ্ছে এখানে, ওই বাক্যে বাজারের অবস্থানটা এটুকুই, এখানে এখন বাজার বসে। এই বাজারটাকে বলছি কর্মকর্তৃবাচ্যের কর্তা। কেন না, আমাদের এই যে ডাউটটা তৈরি হলো, সত্যি বাজারটাকে আমরা কর্তা বলতে পারি তো? যেন এটা মনে হচ্ছে যেন কর্ম, অবজেক্ট, বসে যা, এই যে মনে হওয়া, কোনো বাক্যে কোনো একটা কর্মপদ বলে মনে হচ্ছে, কিন্তু ওই বাক্যে সেটি কর্তৃত্বের রোল প্লে করছে, তখন সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। অর্থাৎ শাঁখ বাজে, আমাদের মনে হবে শাঁখকে কেন কর্তা বলবো? কর্তা মানে তো যে কাজ করে, মানে কাজটা তো অন্য কেউ করছে, পিছন দিক থেকে কেউ ফু দিচ্ছে। কিন্তু কথা হলো, আমি যখন ব্যাকরণের বোর্ডেতে ওই বাক্যটুকু দেখছি শাঁখ বাজে, শাঁখের আড়াল থেকে যে কে ফু দিচ্ছে সেটা কি ওই বাক্যের জন্য প্রযোজ্য? এর কি বিজ্ঞানের প্রশ্ন উত্তর খুঁজছি? তা তো না, আমরা ব্যাকরণের প্রশ্ন উত্তর খুঁজছি। শাঁখ বাজে এই বাক্যে শাঁখ নিজেই কর্তা, কেননা শাঁখেরই কর্তৃত্বে কাজটা হচ্ছে। ট্রেন চলে, ট্রেন নিজে কর্তা। কিন্তু আমাদেরকে ডাউট তৈরি হচ্ছে, সত্যি ট্রেনকে কি কর্তা বলবো? এতগুলো মানুষ কাজ করছে, একটা সিস্টেম কাজ করতে, তবে তো যাচ্ছে। আমি সব জানি, এটা তো ব্যাকরণের নয়, বিজ্ঞানের ব্যাখ্যা। ব্যাকরণে হচ্ছে ট্রেন চলে, বাতাস বয়, বাজার বসে, এগুলো সবই, এগুলো অবজেক্ট গুলোই কর্তৃত্বের মতো প্লে করছে। এগুলো কি বলা হচ্ছে? কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এটা বুঝতে পারলে যখন আমরা বাচ্য পড়বো, মানে ভয়েস পড়বো,
তখন কিন্তু আমরা এই কর্মকর্তৃবাচ্যটাকে ভালো করে বুঝতে পারবো। এটা যদি এখন বুঝতে পারি, শাড়িটি তোমাকে মানায়, এই যে বাক্যটা বললাম, শাড়িটি তোমাকে মানায়, এই বাক্যের মধ্যে শাড়িটি আপাত অর্থে কর্মপদ, একটা অবজেক্ট, একটা বস্তু, কিন্তু এই বাক্যে শাড়িটির অ্যাপ্লিকেশন কেমন, এই বাক্যের মধ্যে শাড়িটির ইউটিলাইজেশন কেমন, তার উপর বিচার করে কারক হবে। এই বাক্যে শাড়িটি কি কাজ করছে দেখো, সে একটা বেশ কাজ করছে। কি করছে? কাউকে মানিয়ে দিচ্ছে, কাউকে ভালো লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ শাড়ি না পরার আগে তাকে ভালো লাগছিল না, শাড়ির কোন রকম ভূমিকা না থাকলে তাকে ভালো লাগছে কেন? শাড়িটি যখন ছিল আলমারির ভিতরে, তখন সে একটা অবজেক্ট, বস্তু, বাট কারোর গায়ে চড়িয়ে দেওয়ার পরে ওই মানুষটিকে মানিয়ে দেওয়া, রাঙিয়ে দেওয়া, ভালো লাগিয়ে দেওয়ার কাজটা শাড়ি করে দিতে পারলো। তাহলে কাজ করেছে তো শাড়ি এখানে, ডেফিনেটলি কাউকে ভালো লাগিয়ে দিচ্ছে, মানে তার কোনো কর্তৃত্ব নেই? নিশ্চয়ই আছে। এই বাক্যে শাড়িটি ওই কর্তৃত্বে অবস্থান করছে, কাজেই ডেফিনেটলি শাড়ি হচ্ছে একটা কর্মপদ, কিন্তু এই বাক্যে কর্তৃত্বের মতো আচরণ করছে। এইগুলোই হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। আর এটাকে বুঝলি কর্মকর্তৃবাচ্য বোঝা হয়ে যাবে। বেশ, হচ্ছে কর্মকারক। স্টেটমেন্ট কি দিয়েছি? কর্মকারক নির্ণয় করতে গেলে ক্রিয়ার বিষয়কে কর্ম বলে, এই মন্তব্যের উপরে কর্মকারক বিচার্য হবে। ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। ব্যাস, ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। দেব, তোমাকে একটা বই দেব, দেওয়া হবে যেটা, সেটা হচ্ছে বই। দেওয়া ক্রিয়াটার বিষয় হচ্ছে বই, বই দেব। এবার এখানে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম আছে। মুখ্য কর্ম মানে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, আর গৌণ কর্ম মানে ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করব, ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করব, এটা হচ্ছে গৌণ কর্ম। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করব, ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করব, যথাক্রমে মুখ্য এবং গৌণ কর্ম পাওয়া যাবে। মুখ্য কর্ম অপ্রাণীবাচক হয়। কোথায় আছে মুখ্য কর্ম? এই যে মুখ্য কর্ম কি হবে বললাম, অপ্রাণীবাচক। অপ্রাণীবাচক অর্থাৎ মুখ্য কর্ম কখনো প্রাণীবাচক না হয়ে সে একটা জড় বস্তু বা অন্য কিছু হতে পারে, অপ্রাণীবাচক। আর গৌণ কর্ম কিন্তু অবশ্যই প্রাণীবাচক হবে। 100% না হয়ে বাই চান্স এটা একটু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটা হবে বেশিরভাগটাই তাই। কি হবে? এটা প্রাণীবাচক। তাহলে গৌণ কর্ম হচ্ছে প্রাণীবাচক, প্রাণীবাচক। হ্যাঁ, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে গৌণ কর্ম হচ্ছে প্রাণীবাচক। তো প্রাণীবাচক শব্দটা কোথায় রয়েছে? কাকে দিয়ে গৌণ কর্ম বলবে। আচ্ছা, প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক এ দুটো হতে পারে, তবে প্রথম যেটা আমি বললাম কি এবং কাকে, এটাই কোনো ব্যতিক্রম নেই, এটা সব সময় ঠিক হবে, সব সময় ঠিক হবে। আচ্ছা, মুখ্য কর্ম গৌণ কর্ম পেয়ে গেলাম। সমধাতুজ কর্ম সম্পর্কে বলে এলাম। সমধাতুজ কর্তা ও যা, যেরকম ভাবে নির্ণয় করবো, যা সমধাতুজ কর্ম তা নয়, একটু আলাদা তো বটেই, কিন্তু নির্ণয়টা একই রকম হবে। কার সঙ্গে হবে? ক্রিয়াপদের সঙ্গে কর্মপদের ধাতুর সম্পর্কের মধ্যে একটা মিল থাকবে। উফ, আজকে কি খেলাই খেললো। এই যে বাক্যটা আমরা বলি, এরকম তো বলি আমরা। দেখো, ব্যাকরণ তো ভাষার বাইরে নয়, ভাষার বাইরে আমরা নিয়ে গেলে এটা অত্যন্ত জটিল হবে। সাধারণত আমাদের সেরকমই পড়াশুনো হয় যে ব্যাকরণ আমাদের ভাষা চর্চার থেকে আলাদা জিনিস। বইয়ের মধ্যে ব্যাকরণ আর আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার মধ্যে ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য তৈরি করে ফেলেছি আমরা অজ্ঞানতাবশত। কিন্তু তৈরি করলে ভুল হয় এবং সেটা অত্যন্ত বোঝা হয়। আমরা কিন্তু এরকম বাক্য বলি, ও আজকে কি খেলাই খেললো, ব্যাস ওখানে আছে সমধাতুজ কর্ম। প্রথমটা হচ্ছে খেলায়, এটা হচ্ছে সমধাতুজ কর্ম, কেননা মূল ক্রিয়া হচ্ছে খেললো। তো খেলা হচ্ছে কি, কি খেললো না খেলাই খেললো, কি নাচায় নাচলো, কি কাঁদায় না কাঁদছিল বাচ্চাটা, কি কাঁদায় না কাঁদছিল বাচ্চাটা, এরকম আমরা বলি। তো স্বাভাবিকভাবেই কাঁদছিলটা হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু কাঁদছিল, কি কাঁদায় না কাঁদছিল, ওই যে প্রথমে কি কাঁদায়, ওটা হচ্ছে সমধাতুজ কর্ম।
এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এক ঘুম ঘুমিয়ে উঠলাম, ঘুমিয়ে উঠলাম, এই ক্রিয়ার মূল বিষয় হচ্ছে ঘুম। এটা হচ্ছে সমধাতুজ কর্ম। তাহলে ক্রিয়াপদের কর্ম, ভুল বললাম, ক্রিয়াপদের ধাতু এবং কর্মের ধাতু যদি একই হয় তাহলে সমধাতুজ কর্ম। বেশ, তারপরে চলে আসি, দেখো করণ কারক। যে পদের দ্বারা কোনো কাজ সম্পন্ন করা হবে তাকে করণ বলবো। করণটা অতটা জটিল হয় না, মোটামুটি নির্ণয় করতে পারবে তোমরা, তবে দেখতে হবে যে পদের নিচে দাগ আছে সেই পদটা দিয়ে কাজটা হচ্ছে কিনা। হাসিতে মন জয় করা যায়, দেখো হাসির সাহায্যে আমরা মন জয় করতে পারি। টাকায় কি না হয়? টাকায় সব হয়। তা টাকার সাহায্যে আমরা সব নাম সবকিছু করতে, টাকায় কি না হয়? টাকার নিচে দাগ আছে, কর্তৃকারক। আলোয় মাঠের কোল ভরেছে, আলোয় মাঠের কোল ভরেছে। কোলটা যে ভরেছে মাঠের, ভরলো কেন? আলো আছে, আলোর সাহায্যে মাঠের কোল ভরেছে, আলোটাকে বলবো করণ কারক। তাই এই উদাহরণগুলোতে প্রত্যেকটাতে আমরা দেখে নেব টাকায় হচ্ছে করণ, কীর্তনে আর বাউলের গানে করণ, হট্ট মেলার দেশে তারা গাই বলদে চষে, গাই বলদের সাহায্যে তারা চষছে, করণ। বেশ, এটা এখানে ভুল আছে। নেক্সট হচ্ছে করণ কারকের পরে আমাদের চলে আসবো অপাদান। অপাদান কি? যা থেকে কোনো কিছু নিয়ন্ত্রিত হয়, বেরিয়ে আসে। ট্রেন স্টেশন ছাড়লো, আমরা বলি না হ্যালো ট্রেন হাওড়া ছাড়লো, তার মানে কি বলতে চাইলাম? ট্রেন বলতে চাইলাম, বা যাকে বললাম সেও বুঝতে পারলো ট্রেন হাওড়া থেকে ছাড়লো। থেকে আমি কিন্তু সাইলেন্ট আছি, বলিনি, কিন্তু বুঝে গেল, বা আমিও তাই বোঝাতে চাইলাম থেকে আছে। তো ওই যে থেকে বোঝাচ্ছে, মানে থেকে ভাবটাও বোঝাচ্ছে, হইতে ভাবটা বোঝাচ্ছে। এই ভাবটা যে ওখানে এক্সিস্ট করছে, ন্যাচারালি স্টেশন মানে বা হাওড়া মানে আর অধিকরণ নয়। আমাদেরকে শেখানো হয়েছে জায়গা বোঝালে অধিকরণ হয়, আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশনের নিচে দাগ আছে, জায়গা বোঝাচ্ছে। আমি অধিকরণ কারক করলাম, হবে কি? হবে না। আমি ওটাতে কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম ট্রেন স্টেশন থেকে ছাড়লো, থেকে। কাজেই থেকে ছাড়লো মানে ওখানে অধিকরণ নয়, এটা অপাদান ভাব আছে ওখানে। আর যদি আমি বলি আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, বা আমি স্টেশনে আছি, তখন আমার থাকাটার আধার ওটা। তো হাওড়া কথাটা, প্ল্যাটফর্ম কথাটা কখনো অপাদান হতে পারে, কখনো আধার হতে পারে। সবসময় কিন্তু একটা জায়গা বোঝালে আধার হয় না। আমি বর্ধমান থেকে ফিরছি, বর্ধমান এটা কি একটা আধার তখন? এই বাক্যে তো বর্ধমান আধার নয়, এই বাক্যে বর্ধমান অপাদান কারক। আমি বর্ধমানে আছি, এই বাক্যে বর্ধমান হচ্ছে আধার। কাজেই বাক্যে অ্যাপ্লিকেশনটার উপর নির্ভর করছে কারকের চরিত্র। তাহলে হ্যাঁ, আরেকটা জিনিস, এই ভয়ে, ভয়ে আছে মানে তোমাকে চেষ্টা করতে হবে, বা চেষ্টা করতে হবে না, অবশ্যই সেটা করতে হবে। ভয় মানে হচ্ছে অপাদান। লোক ভয়, ব্যাঘ্র ভয়, মৃত্যু ভয়, মৃত্যু থেকে ভয়, বাঘ থেকে ভয়, লোক থেকে ভয়। আচ্ছা, নেক্সট দেখো অধিকরণ কারক। স্টেটমেন্ট কি দিয়েছি? অধিকরণ কারকের স্টেটমেন্ট হচ্ছে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। ক্রিয়ার আধার, এই স্টেটমেন্টকে ফলো করতেই হবে অধিকরণ কারক নির্ণয় করার সময়। এই স্টেটমেন্টকে ফলো করতে হবে। জায়গার নাম বোঝালে অধিকরণ কারক হয়, ওটা আমরা 5-6 করেছিলাম, এখন না। ওই যে বললাম ট্রেন হাওড়া ছাড়লো, তো হাওড়ার নিচে দাগ আছে, অধিকরণ কারক করবো কি? করা যাবে না। কেন করা যাবে না? তার কারণ হচ্ছে যে আমি বোঝাতে চাইছি, এবং যে বুঝলো সে বুঝতে পারছে, থেকে ভাবটা ওখানে রয়েছে। তাই ক্রিয়ার আধারকে অধিকরণ, এই বিবৃতির উপর দাঁড়িয়ে আছে অধিকরণ কারক। সে অঙ্কে প্রথম হয়েছে, অঙ্ক নামক কোন একটা গ্রাউন্ডে, কোন একটা ক্ষেত্রে, সেটা অ্যাবস্ট্রাক্ট হোক, সলিড হোক, যাই হোক না কেন, একটা সাবজেক্ট তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, একটা ঘরের মেঝে, রাস্তা, সেগুলো সলিড জিনিস হতে পারে। কিন্তু অঙ্কে প্রথম হয়েছে মানে কি? তার দক্ষতাটা অঙ্কের ওপর দাঁড়িয়ে আছে। ইতিহাসে ফেল করেছে মানেটা কি? তার অদক্ষতাটা ইতিহাসে দাঁড়িয়ে জায়গায় রয়েছে। তাহলে আধার হচ্ছে অধিকরণ।
এবার সেই আধারটি কোনো বিষয় হতে পারে, কোনো সময় হতে পারে, কোনো জায়গা হতে পারে। তাহলে আধারের চারিত্রিক পার্থক্য আছে। বেশ, নেক্সট হচ্ছে নিমিত্ত কারক। দেখো, নিমিত্তে মানে জন্যে বা উদ্দেশ্যে বোঝাবে। তার মানে সকল কর্মফল কি বলেছি, শ্রীকৃষ্ণে সমর্পণ করো, মানে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে বা নিমিত্তে বোঝাবে। এবং একই সঙ্গে বলবো সম্প্রদান কারকের কনসেপ্ট পুরোপুরি এখন জিরো। সম্প্রদান কারক হবে নিমিত্ত কারক, সেজন্য নিমিত্ত কারকে আমাদের উত্তর করতে হবে, সম্প্রদান নয়। কারকের অধ্যায়টি যা বোঝালাম আশা করি বুঝতে পেরেছো। এই ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।